ভারতবর্ষে ব্রিটিশ শব্দটি যেন একটি গালির নাম। এর মূলে রয়েছে তাদের ষড়যন্ত্রমূলক অভিসন্ধি, যার সূত্রপাত হয়েছিল রবার্ট ক্লাইভের হাত ধরে। রবার্ট ক্লাইভ ইতিহাসে চরম বিতর্কিত এক চরিত্র। উপমহাদেশের মানুষের কাছে তিনি এক বিয়োগান্ত কাহিনীর প্রণেতা, এক মূর্তিমান শয়তান। আজকের এই ভিডিওতে রবার্ট ক্লাইভের আদ্যোপান্ত তুলে ধরব। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। রবার্ট ক্লাইভ 1757 সালে 23শে জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত পলাশী যুদ্ধে বিজয়ী ইংরেজ সেনাপতি, উপমহাদেশে ব্রিটিশ শাসনের অন্যতম স্থপতি। আয়ারল্যান্ডের একটি মাঝারি জমিদার পরিবারের সন্তান রবার্ট ক্লাইভ মাত্র 18 বছর বয়সে প্রথমে মাদ্রাজে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরিতে যোগ দেন। পরে 1748 সালে কোম্পানির মাদ্রাজ সেনাবাহিনীতে অফিসার হিসাবে যোগদান করেন এবং দ্রুতই একজন দক্ষ সমরকর্তা হিসাবে খ্যাতি লাভ করেন। কর্ণাটক যুদ্ধে অসামান্য কৃতিত্ব এবং দাক্ষিণাত্যে তার অব্যাহত সামরিক সাফল্য তাকে ইতিহাসের পাদপ্রদীপের আলোতে নিয়ে আসে। 1753 সালে তিনি দেশে ফিরে গেলে তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয় এবং কোম্পানির কোর্ট অফ ডাইরেক্টরস তাকে জেনারেল ক্লাইভ উপাধিসহ একটি রত্নখচিত তরবারির উপহার দিয়ে সম্মানিত করেন। 1756 সালে নবাব আলীবর্দী খান মৃত্যুবরণ করেন। তার উত্তরাধিকারী দৌহিত্র সিরাজউদ্দৌলা বাংলার মসনদে আরোহণ করেন। সিরাজ ছিলেন বয়সে তরুণ এবং একজন খাঁটি দেশপ্রেমী। সিংহাসনে আরোহণ করে তিনি নিজেকে চারদিক থেকেই শত্রু পরিবেষ্টিত দেখতে পান। তার প্রতিপক্ষের মধ্যে অন্যতম ও প্রভাবশালী ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সমকালীন ব্রিটিশ ও ভারতীয়, এমনকি আধুনিককালেও ঐতিহাসিকদের অনেকেই ইংরেজদের সাথে বিরোধ ও সংঘর্ষের জন্য সিরাজকেই দায়ী করেছেন। কারো কারো মতে মনস্তাত্ত্বিকভাবে সিরাজউদ্দৌলা ইংরেজ বিদ্বেষী ছিলেন এবং এদেশ থেকে ইংরেজদের বহিষ্কার করা ছিল তার উদ্দেশ্য। কেউ কেউ মনে করেন সিরাজউদ্দৌলার অহমিকা ও অর্থলিপ্সাই ইংরেজদের সাথে তার সংঘর্ষের মুখ্য কারণ, কিন্তু এসব অভিযোগের কোনোটাই কিন্তু সত্য নয়। সমসাময়িক ইংরেজ, ফরাসি ও ডাচ কোম্পানির দলিল দস্তাবেজ বিচার বিশ্লেষণ করে বর্তমান ইতিহাসবিদদের অনেকের গবেষণায় তা প্রমাণিত হয়েছে। মসনদে আরোহণের পর নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে তারা যদি শান্তিপূর্ণভাবে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবসা বাণিজ্য করে তবে তিনি তাদের সব রকমের সুযোগ সুবিধা দেবেন, অন্যথায় তাদের এদেশ থেকে বহিষ্কার করাই হবে তার একমাত্র নীতি। একজন সার্বভৌম নৃপতি হিসাবে নবাবের এই ধরনের অবস্থান নিঃসন্দেহে যৌক্তিক ও প্রশংসনীয়। তবে কোম্পানি নবাবের এই আহ্বানে সাড়া দেয়নি, বরং তার বাণিজ্য পরিচালনা, আইনের সীমালঙ্ঘন সহ নিজস্ব নিরাপত্তার নামে তার নবাবী কর্তৃত্বের প্রতি উপেক্ষা, উপহাস এবং দেশের আভ্যন্তরীণ রাজনীতি ও প্রশাসনে হস্তক্ষেপের মতো গর্হিত কাজ অব্যাহত রাখেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে নবাব ইংরেজদের সাথে বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক প্রয়াস চালান, তবে কোম্পানির কলকাতার গভর্নর ড্রেকের অনমনীয় ও যুদ্ধাংদেহী মনোভাবের কারণে তা ব্যর্থ হয়। এমতাবস্থায় বাধ্য হয়েই নবাব ইংরেজদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করেন। প্রথমে ইংরেজদের কাশিমবাজার দুর্গ দখল করে নেন। এরপর নবাবী ফৌজ 1756 সালের 20শে জুন কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে। উপরোক্ত ঘটনা প্রবাহের মধ্যে 1755 সালে রবার্ট ক্লাইভ আবার মাদ্রাজে ফিরে আসেন। নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক ইংরেজদের কলকাতা কুঠি দখলের সংবাদ মাদ্রাজে পৌঁছালে মাদ্রাজ কর্তৃপক্ষ কলকাতার দুর্গ পুনর্দখল ও বিপদগ্রস্ত ইংরেজদের উদ্ধারের জন্য রবার্ট ক্লাইভের নেতৃত্বে নৌপথে একটি সেনাবাহিনী প্রেরণ করেন। অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি সাহায্যকারী নৌবাহিনী ক্লাইভের সাথে যোগ দেয় এবং তাদের যৌথ নেতৃত্বে 1757 সালের 2রা জানুয়ারি ইংরেজরা কলকাতা পুনর্দখল করে। কলকাতায় নিযুক্ত নবাবের ফৌজদার মানিকচাঁদের বিশ্বাসঘাতকতা এবং সময়োচিত ব্যবস্থা গ্রহণ না করায় ক্লাইভ সহজেই কলকাতা দখল করে নেন। কলকাতা পুনরুদ্ধারের ঘটনা মানিকচাঁদ যথাসময়ে নবাবকে অবহিত করেননি। 1757 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এই সংবাদ পেয়ে নবাব হতবাক হয়ে যান।
এই অবস্থায় নবাব ইংরেজদের সমুচিত শিক্ষাদানের লক্ষ্যে কলকাতা অভিযানের সিদ্ধান্ত নিলেও কুচক্রী জগৎ শেঠ, মীর জাফর, খাজা ওয়াজিদ, রায়দুর্লভ প্রমুখ দরবারের প্রধান অভিজাতদের পরামর্শে সিদ্ধান্ত পরিবর্তন করে ইংরেজদের সাথে সমঝোতা করেন। ফল হিসাবে 1757 সালের 9 ফেব্রুয়ারি কোম্পানির সাথে নবাবের অবমাননাকর আলীনগরের চুক্তি সম্পাদিত হয়। কলকাতা পুনর্দখল ও নিজেদের স্বার্থানুকূল আলীনগর সন্ধি সম্পাদনের সাফল্য রবার্ট ক্লাইভের জীবনের মোড় পরিবর্তন করে দেয়। তার সাফল্যে সন্তুষ্ট হয়ে কোম্পানির মাদ্রাজ কর্তৃপক্ষ ক্লাইভকে কলকাতায় কোম্পানির গভর্নর নিয়োগ করে। উচ্চাভিলাষী ও ধূর্ত ক্লাইভ এবার বাংলা থেকে তাদের প্রতিপক্ষ ফরাসি বণিক কোম্পানিকে বিতাড়িত করেন। নবাব সিরাজউদ্দৌলা এতে বাধা দেয় নবাবের সাথেও তিনি চূড়ান্ত নিষ্পত্তির সিদ্ধান্ত নেন। ক্লাইভ বুঝেছিলেন যে বাংলায় কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কর্তৃত্ব সম্প্রসারণে প্রধান বাধা নবাব সিরাজউদ্দৌলা। তাই তিনি তাকে অপসারণ করে নিজেদের স্বার্থানুকূল একজনকে বাংলার মসনদে বসানোর সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে তিনি কোম্পানির কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি গ্রহণ করেন। ক্লাইভ উপলব্ধি করেছিলেন যে কোম্পানির বিদ্যমান সামরিক শক্তি দিয়ে নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করা সম্ভব নয়। এজন্য তিনি বাঁকা পথে অগ্রসর হন। মুর্শিদাবাদ দরবার ও রাজনীতিতে জগৎ শেঠ ও মীর জাফর গঙের নেতৃত্বে সিরাজ বিরোধী যে ষড়যন্ত্রী দলের উদ্ভব হয়েছিল, চতুর ক্লাইভ প্রলোভন ও কূট কৌশলে তাদের সাথে আতাত করে তোলেন। এই আতাতের চূড়ান্ত পরিণতি হল 1757 সালের 23 জুন সংগঠিত পলাশীর যুদ্ধ নামক এক প্রহসনের। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং পরবর্তীকালে মীর জাফরের পুত্র মিরন কর্তৃক বন্দী ও 3রা জুলাই নিহত হন। মীর জাফরকে সিরাজউদ্দৌলার স্থলাভিষিক্ত করা হয়। মীর জাফর পুতুল নবাব হিসাবে ইতিহাসে ক্লাইভের গাধা উপাধিতে পরিচিতি লাভ করেন। রবার্ট ক্লাইভ কোর্ট অব ডাইরেক্টরসকে লেখা পত্রে ফরাসিদের বিতাড়িত করা ও পলাশী যুদ্ধে বিজয়কে তার জীবনের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব বলে উল্লেখ করেছেন। এই বক্তব্য অবশ্যই সঠিক, কারণ মাদ্রাজের ধারাবাহিক বিজয় তাকে খ্যাতিমান করেছিল কিন্তু সম্পদশালী করেনি। কিন্তু বাংলায় তিনি খ্যাতির সঙ্গে পর্যাপ্ত ধন সম্পদ লাভ করেন। একই সাথে তিনি ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনাকারীর গৌরব অর্জন করেন। 1760 সালে অবসর গ্রহণ করে ক্লাইভ দেশে ফিরে যান। 1762 সালে তাকে ব্যারন ক্লাইভ অব পলাশী উপাধি দিয়ে আইরিশ অভিজাত মণ্ডলীতে উন্নীত করা হয়। তাছাড়াও 1764 সালে তাকে নাইট অব দ্য অর্ডার অব দ্য বাথ উপাধি দেওয়া হয়। তিনি সুরুসবেরির মেয়র নির্বাচিত হন। ক্লাইভ যদিও গ্রাজুয়েট ছিলেন না, তবুও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব সিভিল ল ডিগ্রি দ্বারা সম্মানিত করেছিলেন। 1765 সালে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের মতো বাংলার গভর্নর হয়ে আসেন। এই পর্যায়ে তিনি এলাহাবাদ চুক্তির মাধ্যমে খেতাব সর্বস্ব মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে বার্ষিক নিয়মিত 26 লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি নিশ্চিত করেন। সম্রাট তাকে দিলার জং, সাইব জং, আমিরুল মামালিক, জুবদাতুল মুলক ইত্যাদি এক গুচ্ছ উপাধি দ্বারাও সম্মানিত করেন। এবার ক্লাইভ কেবল পুলিশ ও বেসামরিক শাসনভার নামে মাত্র নবাবের হাতে রেখে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেন। ক্লাইভের এই ব্যবস্থাকে ইতিহাসে দ্বৈত শাসন বলা হয়। 1767 সালে ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান, কিন্তু ভারতে রেখে যান ঘুষ, দুর্নীতি, সম্পদ আত্মসাৎ, প্রাসাদ ষড়যন্ত্র, দুর্বৃত্তায়ন আর অপরাজনীতির এক ঘৃণ্য ইতিহাস। তিনি কিছুদিন প্যারিসেও বাস করেন, তারপর আবার দেশে ফিরে আসেন। এই সময় তাকে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত করা হয়। এদিকে বাংলার 1176 বা 1770 সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ইতিহাসে এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। এতে বাংলার 1/3 লোকের করুণ মৃত্যু হয়েছিল। এই ঘটনায় খোদ ইংল্যান্ডে হইচই পড়ে যায়। ক্লাইভ এবং কোম্পানির কার্যকলাপ নিয়ে ব্রিটিশ রাজনীতি ও পার্লামেন্ট উত্তপ্ত হয়ে ওঠে। ব্রিটিশ পার্লামেন্টের তদন্তে ভারতে ক্লাইভের অপশাসন, দুর্নীতি ও লুণ্ঠনের বিস্ময়কর কাহিনী বের হয়ে আসে। আত্মসম্মান রক্ষার্থে অর্জিত সব সম্পদের বিনিময়ে তদন্ত বন্ধ করতে চেষ্টা করেও ব্যর্থ হন ক্লাইভ। অবশেষে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে 1174 সালের 22 নভেম্বর লন্ডনের ব্রাগলি স্কয়ারে নিজ বাড়িতে মাত্র 49 বছর বয়সে ক্লাইভ আত্মহত্যা করেন।
রবার্ট ক্লাইভ ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী হিসাবে একসময় স্বদেশবাসীর কাছে তিনি বীর হিসাবে সম্মান লাভ করেছিলেন। কিন্তু ইতিহাসের কি নির্মম পরিহাস! উপমহাদেশের ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠাতা ক্লাইভ শেষ পর্যন্ত নিজ দেশেই আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হয়ে শেষমেশ নিজের গলা কাটতে বাধ্য হয়েছিলেন। তার আত্মহত্যা সম্পর্কে এটি বহুল প্রচারিত মত, তাকে রাতের অন্ধকারে গোপনে সমাহিত করা হয়েছিল এবং তার কবরে পরিচিতিমূলক কোনো ফলক চিহ্ন রাখা হয়নি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।